আমাদের বর্তমানে রোভিং ফ্রেম গুলাতে আমরা তো জানি যে রোভিং ক্যাপাসিটি যত হয়, রোভিং ববিন ক্যাপাসিটি যত হয়, ধরা যাক রোভিং ববিন ক্যাপাসিটি আমার হচ্ছে 120, তাহলে এই ১২০ টা ববিনকে কিন্তু কোনোভাবেই তোমার হচ্ছে এক সারিতে সাজানো হয় না, বরঞ্চ তাদেরকে হচ্ছে ২ টা সারিতে সাজানো হয়। তো এই যে ২ টা সারিতে সাজানো হয় কি কারণ? ২ টা সারিতে সাজানোর উদ্দেশ্য হচ্ছে যে ২ টা সারিতে সাজালে আমার জন্য জায়গা কম লাগে মেশিনের। ২ টা সারিতে আমরা যখন সাজাবো তখন যেন মেশিনের জায়গা কম লাগে। এই উদ্দেশ্যে হচ্ছে আ তোমার হচ্ছে ২ টা সারিতে সাজানো হয়। এখন এই ২ টা সারিতে যখন সাজানো হয় তখন আমাদেরকে কিছু নেতিবাচক আ প্রভাবকে সামাল দিতে হয়। তো সেগুলা কি, কি? এটা নিয়ে আজকে আলোচনা করব। এটাই হচ্ছে আ শিরোনামটা Effects of Arrangement of Bobbins in 2 Rows, অর্থাৎ আমাদের ববিনগুলিকে যে আমরা ২ টা রোতে সাজিয়ে রাখি, এইটার কারণে কি, কি প্রভাব পড়ে? এটা নিয়ে হচ্ছে আজকের আলোচনা ১ম এ। তো আ এটা গত ক্লাস থেকে আমরা দেখে আসছি যে রোভিং ববিনকে একটা সিঙ্গেল সারিতে রাখা হয় না, বরঞ্চ ২ টা সারিতে হচ্ছে ২ টা সারিতে রেখে দেয়া হয়। তো এই ২ টা সারিতে যখন আমরা ফ্লায়ার গুলিকে সাজিয়ে রাখি, তখন আমাদের কি, কি চেঞ্জ আসে? সেটা নিয়ে আমরা একটু কথা বলি। যেমন সবার ১ম আমরা যে চেঞ্জটার দিকে নজর দিব সেটা হচ্ছে এই যে ড্রাফটিং জোন থেকে রোভিং ববিন যখন বের হয়ে আসে, তখন কিন্তু কিছু রোভিং হচ্ছে ফ্রন্ট রো ফ্লায়ার এর ভিতরে চলে যায় এবং কিছু রোভিং কিন্তু ব্যাক রো এর ফ্লায়ার এর ভিতরে চলে আসে। কিছু রোভিং ফ্রন্ট রো ফ্লায়ার এর ভিতরে চলে যায় এবং কিছু রোভিং হচ্ছে আ ব্যাক রো এর ফ্লায়ার এর ভিতরে কিন্তু চলে আসে। তো এখানেই তাহলে ১ম পার্থক্যটা হয়ে যায়। আমাদের নিশ্চয়ই একটা টার্ম মনে আছে যে আমরা একটা টার্ম পড়েছিলাম আনসাপোর্টেড লেংথ। তো আনসাপোর্টেড লেংথ এই জায়গাটা কতটুকু সেটা হচ্ছে ড্রাফটিং জোন থেকে শুরু করে এই যে ফ্লায়ারের আগ ফায়ারের পর্যন্ত। এন্ট্রান্স জি। পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ, ফ্লায়ারের পর্যন্ত জায়গাটা হচ্ছে আনসাপোর্টেড লেংথ। এখন খেয়াল করে দেখো যেহেতু রোভিং গুলি যখন যেই রোভিং গুলি কিন্তু ফ্রন্ট রো তে চলে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই দৈর্ঘ্যটা অনেক বেশি। যেটাকে আমরা L2 দিয়ে প্রকাশ করেছি। আবার অপরদিকে যে সমস্ত রোভিং গুলি ড্রাফটিং জোন থেকে ব্যাক রো এর ফ্লায়ার এ চলে গেল, তাদের জন্য কিন্তু আনসাপোর্টেড লেংথ এর মানটা অনেক কম। সেটা হচ্ছে আমরা এখানে L1 দিয়ে প্রকাশ করেছি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ফ্রন্ট রো এবং ব্যাক রো এর জন্য কিন্তু আনসাপোর্টেড লেংথ এর পরিমাণটা আলাদা। এটা হচ্ছে পার্থক্য ১ম। এরপরে ২য় পার্থক্যের দিকে হচ্ছে যদি আমরা খেয়াল করি ২য় পার্থক্যের দিকে এখানে দেখা যাচ্ছে আ এখানে আমরা একটা অ্যাঙ্গেলকে বোঝানোর চেষ্টা করেছি। এটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। ইনক্লাইনেশন আমরা জানি যে কোন একটা সারফেস যখন হচ্ছে আ কোন একটা কোন একটু বাঁকানো থাকে কোন একটা সারফেস অথবা হচ্ছে ঝুঁকে থাকে কোন দিকে। ঝুঁকে থাকা কোন একটা সারফেসকে আমরা বলি হচ্ছে ইনক্লাইন্ড সারফেস, ঝুঁকে থাকা। তো রোভিংটা যখন দেখো আ ফ্লায়ার এর ভিতরে প্রবেশ করল, তখন সে যেহেতু কিছুটা ঝুঁকে থাকে, তার অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন টা আমরা বের করেছি কিভাবে? ফ্লায়ার এর এক্সিস বরাবর আমরা একটা ভার্টিক্যাল লাইন কল্পনা করেছি। ফ্লায়ার এর এক্সিস বরাবর আমরা একটা ভার্টিক্যাল লাইন কল্পনা করেছি। সেই ভার্টিক্যাল লাইনের সাথে হচ্ছে রোভিং এর অ্যাঙ্গেল কত সেটা আমরা খেয়াল করেছি। এই যে আলফা 1 এর ক্ষেত্রেও তাই, ফ্রন্ট রো তেও কিন্তু একই জিনিস। আমরা ফ্লায়ার এর অক্ষ বরাবর একটা দাগ কল্পনা করেছি এবং এরপরে আমার রোভিং এর সাথে সেই দাগের অ্যাঙ্গেল কত সেটা আমরা খেয়াল করেছি। লক্ষণীয় বিষয় হলো আ ফ্রন্ট রো তে যেই রোভিং গুলি যায় তারা ড্রাফটিং জোন থেকে কিন্তু সরাসরি সোজা চলে যাচ্ছে। এর বিপরীতে ব্যাক রো তে যেই রোভিং গুলি আসে, তারা কিন্তু খেয়াল করে দেখো যে ড্রাফটিং জোন থেকে সোজা না গিয়ে নিচে নেমে আসে। এইজন্য তার ইনক্লাইনেশন টা কিন্তু বেশি হয়। এই কারণেই ফ্রন্ট রো তে যদি আলফা 2 হয় অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, ব্যাক রো তে হয়ে যাচ্ছে আলফা 1। কিন্তু তার চেয়ে বড় কথা আলফা 2 এর চেয়ে আলফা 1 এর কিন্তু মান বড় হয়। অর্থাৎ অ্যাঙ্গেলটা অনেক বেশি বড় দেখা যাচ্ছে আলফা 2 এর চাইতে আলফা 1 এ। তো এটাও কিন্তু একটা আমাদের পার্থক্য। যে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন এর পরিমাণ ফ্রন্ট রো এর জন্য এবং ব্যাক রো এর জন্য আলাদা। ২ টা পার্থক্য পাওয়া গেল। এরপরে ৩য় আরেকটা পার্থক্য নিয়ে হচ্ছে আমরা কথা বলব। সেটা হচ্ছে এই যে ড্রাফটিং জোন দেখা যাচ্ছে, ড্রাফটিং জোনের এটা তো হচ্ছে ফ্রন্ট পেয়ার। এই ফ্রন্ট পেয়ারটাকে আমরা যদি জুম করে এখানে নিয়ে আসি।
এই ফ্রন্ট পেয়ারটাকে আমরা হচ্ছে জুম করে এখানে নিয়ে আসি। তাহলে কি হবে? তাহলে এটা হচ্ছে আমাদের আ ফ্রন্ট টপ রোলার, আর নিচেরটা হচ্ছে ফ্রন্ট বটম রোলার। এখন এই যে ফ্রন্ট টপ রোলার এবং ফ্রন্ট বটম রোলার, রোভিং যখন ড্রাফটিং জোন ছেড়ে বের হয়ে যায়, তখন বটম রোলারের সাথে রোভিং এর কিন্তু একটা সারফেস কনট্যাক্ট তৈরি হয় অবশ্যই। খেয়াল করে দেখো, এই যে আমরা এখানে কিছুক্ষণ আগে একটা কথা বলেছি, ব্যাক রোতে যেই রোভিংটা আসবে, সেই রোভিংকে কিন্তু ড্রাফটিং জোন থেকে বের হওয়ার সময় হচ্ছে নিচে নামতে হয়। এই যে রোভিংটা বের হয়ে ড্রাফটিং জোনের বটম রোলার থেকে নিচের দিকে নেমে আসে। অপরদিকে ফ্রন্ট রোতে যে রোভিংটা যাবে সে কিন্তু ড্রাফটিং জোন থেকে বের হয়ে সোজা সামনের দিকে চলে যায়। যেহেতু ব্যাক রোতে আসা রোভিংকে নিচে নামতে হয়, তাহলে অবশ্যই কিন্তু ব্যাক রোলারের সাথে তার সারফেস কনট্যাক্টটা বেশি হয়ে থাকে। এই ফ্রন্ট রোলারের পেয়ারটাকেই এখানে এনে জুম করে দেখানো হয়েছে। তো অবশ্যই বোঝা যাচ্ছে এটা যদি মনে করো আমার ব্যাক রোতে যাওয়া রোভিংটা হয়, যার কারণে সে নিচে নামার সময় রোলারের সাথে খুব একটা বড় সারফেস কনট্যাক্ট নিয়ে তারপরে সে যাচ্ছে। এটা ফ্রন্ট এর রোভিংটা কিন্তু এরকমটা করবে না। ফ্রন্ট এর রোভিং হচ্ছে আ বের হওয়ার সময় সে সোজা এদিকে চলে আসবে মনে করো। এদিকে চলে আসবে। তাহলে এখন যেই ঘটনাটা আমরা একটু দেখি সেটা হচ্ছে ব্যাক রো এর রোভিং এর জন্য যদি এটা হয় যে ফ্রন্ট রোলার থেকে বের হওয়ার সময় নিচের দিকে নেমে আসলো এবং এই কারণে সে হচ্ছে একটা বড় ধরনের সারফেস কনট্যাক্ট এ সে আসে ব্যাক রোলারের সরি বটম রোলারের সাথে। এখন আমি যদি সেই অ্যাঙ্গেলটা ড্র করি, যে সারফেস কনট্যাক্ট এর অ্যাঙ্গেল। এই সারফেস কনট্যাক্ট যতটুকু এলাকা জুড়ে সেই পর্যন্ত একটা দাগ টানা হলো, বা এখানে দাগ টানাই আছে। দাগ টানা হলো। এরপরে হচ্ছে এই ভার্টিক্যাল লাইনের সাথে তার অ্যাঙ্গেল। সেটাকে বলা হচ্ছে এখানে অ্যাঙ্গেল বিটা। এই অ্যাঙ্গেল বিটা এটা হচ্ছে সারফেস কনট্যাক্ট অ্যাঙ্গেল কার জন্য? ব্যাক রোতে যে রোভিংটা যাবে সেই রোভিং এর জন্য। এখন যেই রোভিংটা ফ্রন্ট রোতে যাবে তার জন্য কি বিটার মান এরকমই থাকবে? বা তার জন্য কি সারফেস কনট্যাক্ট এতটুকুই থাকবে? অবশ্যই না। কারণ কি আমরা মাত্রই বলে আসছি, ব্যাক রো এর রোভিংটা তো ড্রাফটিং জোন থেকে বের হওয়ার সময় নিচে নেমে যায়। কিন্তু ফ্রন্ট রো এর রোভিংটা কিন্তু নিচে নামে না। ও ড্রাফটিং জোন থেকে বের হয়ে সোজা নাক বরাবর চলে যায়। অনেকটা এইরকম। ড্রাফটিং জোন বরাবর এসে পরে সোজা নাক বরাবর চলে যায়। এই। এখানে হয়তো চলে আসবে। তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে ফ্রন্ট এর জন্য কিন্তু সারফেস কনট্যাক্ট কম। আমরা যদি এরকম আঁকি, এইটা হচ্ছে মনে করো ফ্রন্ট এর জন্য সারফেস কনট্যাক্ট। তখন যদি আমরা অ্যাঙ্গেলটা মেজার করি, তখন কিন্তু দেখা যাবে অ্যাঙ্গেল বিটার মানটাও ফ্রন্ট এর রোভিং এর জন্য কিন্তু অনেক কমে যাচ্ছে। অর্থাৎ এই ৩ টা জিনিসের আমরা পার্থক্য দেখতে পাই। এবং স্যার এই বিটার মানটা প্রয়োজন কেন স্যার? বিটার মান তারপর হচ্ছে আলফা 1 মানে এই যে স্যার প্রয়োজন কেন স্যার? প্রয়োজন কেন? কারণ হচ্ছে এই মানগুলি রোভিং এর কোয়ালিটিকে হচ্ছে প্রভাবিত করে। যে তোমার হচ্ছে তারা কতটুকু ইনক্লাইনেশন নিয়ে সে ফ্লায়ার এর ভিতরে গেল। তারপরে কতটুকু সারফেস কনট্যাক্ট অ্যাঙ্গেল ছিল। যখন এইগুলির এই জিওমেট্রিক্যাল চেঞ্জ এর ক্ষেত্রে পার্থক্য দেখা যায়, তখন দেখা যায় যে এই পার্থক্যের কারণে রোভিং এর কোয়ালিটির মধ্যে পার্থক্য চলে আসে। এই জিওমেট্রিক্যাল চেঞ্জ গুলার কারণে রোভিং এর কোয়ালিটির মধ্যে পার্থক্য চলে আসে। যেমন ধরা যাক এই যে আলফার মান কম বেশি যদি হয় তাহলে দেখা যায় হচ্ছে তাদের মধ্যে টেনশন সেইম থাকে না। ২ টা রোভিং এর মধ্যে ফ্রন্ট রো এবং ব্যাক রো এর রোভিং এর মধ্যে টেনশন সেইম থাকে না। টেনশন সেইম যদি না থাকে তাহলে টুইস্ট এর পরিমাণ ভ্যারি করে। যেমন L1, L2 বিশাল হচ্ছে পার্থক্য। টুইস্ট এর পরিমাণ ভ্যারি করে। টুইস্ট এর পরিমাণ যদি ভ্যারি করে তাহলে হয়তোবা দেখা যায় যে তাদের কাউন্ট এর মধ্যেও কিছুটা ভ্যারিয়েশন চলে আসে। এই ধরনের সমস্যা দেখা যায়। তো বিটার মানও আমরা দেখলাম হচ্ছে পার্থক্য। তো এখন এই ৩ টার সামারি করলে দেখা যায় যে আমরা কেবলমাত্র স্পেস কনজাম্পশন কে কমানোর জন্য হচ্ছে যখন ২ টা রো তে ভাগ করে নিয়ে আসি আমার কাছে থাকা রোভিং ববিন গুলিকে, তখন তাদের মধ্যে এই আলফার মানের মধ্যে পার্থক্য দেখা যায়। যেটাকে আমরা বলেছি অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, এটার মধ্যে পার্থক্য দেখা যায়। তারপরে আমরা বলেছি আনসাপোর্টেড লেংথ এর মধ্যে পার্থক্য দেখা যায়। তারপরে আমরা সর্বশেষ বললাম যে সারফেস কনট্যাক্ট অ্যাঙ্গেল, যেটাকে আমাদের বইয়ের ভাষায় লেখা আছে অ্যাঙ্গেল সোয়েপ্ট বাই দ্য রোভিং, বা আমরা সহজ ভাষায় সারফেস কনট্যাক্ট অ্যাঙ্গেল বলতে পারি। এই জিওমেট্রিক্যাল চেঞ্জ গুলি দেখা যায় এল, আলফা এবং বিটা।
হ্যাঁ, তো এরপরের লাইনটা আমি মাত্রই প্রশ্নের উত্তর হিসেবে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে এই ৩ ধরনের পার্থক্য যখন ফ্রন্ট রো এবং ব্যাক রো এর মধ্যে পাওয়া যায়, তখন দেখা যায় কি ফ্রন্ট রোতে পাওয়া রোভিং এবং ব্যাক রোতে পাওয়া রোভিং, এই ২ টা রোভিং এর মধ্যে কিছু কোয়ালিটিগত পার্থক্য চলে আসে। সেটা কিরকম? যেমন দেখা যায় যে ফ্রন্ট রো এবং ব্যাক রো এর রোভিং এর মধ্যে টুইস্ট এর পরিমাণ সেম থাকে না। টেনশনের পরিমাণ সেম থাকে না। ফাইবারের হচ্ছে আ তোমার এক্সিস এর সাথে রোভিং এর এক্সিস এর সাথে ফাইবারের অ্যাঙ্গেল সেটা সেম থাকে না। তারপর হচ্ছে এমনকি কাউন্ট এরও কিছু ভেরিয়েশন দেখা যায়। অর্থাৎ বিষয়টা হয়ে যাচ্ছে এরকম যে আমরা একই হচ্ছে মেশিন থেকে নিয়ে আসা ড্রোন স্লাইভার ফিড দিচ্ছি। একই মেশিন থেকে নিয়ে আসা হচ্ছে ড্রোন স্লাইভার আমরা ফিড দিচ্ছি। আ একই রোভিং ববিন আমরা ব্যবহার করলাম। মেশিন সেটিং ও একই যাচ্ছে। কিন্তু আমাদের এই ফ্রন্ট রো এর রোভিং আর ব্যাক রো রোভিং এই ২ টার কোয়ালিটি সেইম পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু বেশ বড় ধরনের একটা সমস্যা। তো এখন পরবর্তীতে প্রশ্ন হচ্ছে এই সমস্যার কি হচ্ছে উত্তরণ আছে কিনা বা হচ্ছে এই সমস্যার সমাধান কি করা হলো? এই সমস্যাটার অনেকাংশেই একটা সমাধান করা পরবর্তীতে সম্ভব হয়েছে। কিছু বা অনেক ম্যানুফ্যাকচারাররাই এই কাজটা করে ফেলেছে পরবর্তীতে। সেটা আমি তোমাদের একটু বলার চেষ্টা করি। এই যে ফ্লায়ারটা আমরা দেখতে পাচ্ছি, ফ্লায়ারে হচ্ছে এন্ট্রান্স এর জন্য যেই দরজাটা ব্যবহার করা হয়, এই যে ৪ কোণা বাক্স দিয়ে দেখানো হচ্ছে, এই কম্পোনেন্টটাকে বলা হয় হচ্ছে ফ্লায়ার টপ। এই কম্পোনেন্টটাকে বলা হয় হচ্ছে ফ্লায়ার টপ। এই ফ্লায়ার টপটা বা যে এখানে হচ্ছে আমরা যেই কম্পোনেন্টটা দেখতে পাচ্ছি, নামটা আমি লিখে দেই। এটাকে বলা হয় ফ্লায়ার টপ। তো এই ফ্লায়ার টপ ব্যাক রো এর জন্য কিছুটা উপরে উঠিয়ে দেওয়ার একটা বুদ্ধি বের করা হয়। এই ফ্লায়ার টপ ব্যাক রো এর যে ফ্লায়ার টপ ছিল, এই ফ্লায়ার টপটাকে একটুখানি উপরে উঠিয়ে দেওয়া হয়। এই যে এই বরাবর, এই বরাবর ফ্লায়ার টপটাকে উপরে উঠিয়ে দেওয়া হলো। তো যখন ব্যাক রো এর ফ্ল্যাট টপটাকে উপরে উঠিয়ে দেওয়া হয়, তখন কিন্তু আমি আগে যেটা বললাম, ব্যাক রোতে যাওয়া রোভিং বের হয়েই নিচের দিকে নেমে যেতে বাধ্য ছিল। এখন কিন্তু আর রোভিংটাকে নিচে নামতে হচ্ছে না। রোভিংটা বরঞ্চ ফ্রন্ট রো এর রোভিং এর প্যারালাল এ থেকেই হচ্ছে ব্যাক রো এর ফ্লায়ারে পৌঁছাতে পারে। নিশ্চয়ই বুঝতে পারতেছো জিনিসটা। যখন আমি আ ফ্লায়ার টপটাকে উপরে উঠিয়ে দিলাম, তখন রোভিংটাকে যে ব্যাক রোতে যাবে তাকেও আর নিচে নামতে হচ্ছে না। সে সামনে নাক বরাবর গিয়েই তারপরে ফ্লায়ারের ভিতরে ঢুকতে পারে। যখন এইটুকু চেঞ্জ করা হলো তখন আলফা 2 এবং আলফা 1 এটা সমান হয়ে যায় এবং বিটাটাও হচ্ছে সমান হয়ে যায়। আলফাটাও সমান হয়ে যায়, বিটাটাও কিন্তু অলমোস্ট হচ্ছে সেইম হয়ে যায়। অর্থাৎ ইকুয়াল হয়ে যায়। স্যার কিন্তু মানে স্যার টুইস্টটা হ্যাঁ, দেয় কখন স্যার এখানে কথা স্যার আমি আমি মানে শেষ করে তারপরে একটু প্রশ্ন জি করলে স্যার। ভালো হয়। আমি তোমাকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছি। কিন্তু হচ্ছে আলফা এবং বিটা হচ্ছে আ শেষ যদিও হচ্ছে আলফা এবং বিটার সুবিধাটা হচ্ছে আমাদের হয়ে যায়। মানে আলফা এবং বিটা ২ টা সমান হয়ে যাচ্ছে। কিন্তু আ আরেকটা যেটা বাকি ছিল সেটা হচ্ছে আনসাপোর্টেড লেংথ যেটা L এর মান। আনসাপোর্টেড লেংথটা কিন্তু এটা আর সমান হয় না। অর্থাৎ বর্তমান সময়ের ডিজাইনেও ফ্লায়ার টপটাকে উপরে তুলে দিলেও আলফা বিটা সমান হচ্ছে। কিন্তু এই আনসাপোর্টেড লেংথ এর যে পার্থক্যটা সেটা হচ্ছে এখনো রয়ে যাচ্ছে। তো এই সমস্যাটা আসলে আ কিছুটা ভেরিয়েশন তৈরি করলেও এখনকার সময় যখন আলফা বিটা ঠিক হয়ে গেছে কিন্তু এল বাকি, এই পার্থক্যটার ফলে দেখা যায় পার্থক্য থাকে সেটাকে এড়ানো যায় না। কিন্তু আ হচ্ছে সেই পার্থক্যটার কারণে কোয়ালিটির ভেরিয়েশন ও হয় তবে সেটা সাধারণত টলারেন্স লিমিটের মধ্যেই থাকে। তো এই ব্যাক রো এর রোভিং এর ফ্ল্যাট টপকে উপরে উঠিয়ে দেওয়ার যেই আ ঘটনা সেটা আমি তোমাদেরকে একটু ছবি দিয়ে দেখানোর চেষ্টা করি। দেখলে সেটা আরো পরিষ্কার হবে। এই যে এখানে খেয়াল করো। এটা হচ্ছে ফ্ল্যাট টপ। আমি যে ফ্ল্যাট টপ গুলির কথা বললাম। হ্যাঁ? আর ডান দিকে হচ্ছে এই যে এটা। এটা হচ্ছে ফ্রন্ট রোলার এর ফ্ল্যাট টপ। এটা হচ্ছে ফ্রন্ট রোলার এর ফ্ল্যাট টপ। আর এটা হচ্ছে ব্যাক রোলার এর ফ্ল্যাট টপ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ব্যাক রোলার এর ফ্ল্যাট টপটা কিন্তু একটা উঁচু লম্বা একটা গলা দিয়ে তাকে উপরে উঠিয়ে দেওয়া হয়েছে। ফ্রন্ট রোলার এর ফ্ল্যাট টপটা তার জায়গায় আছে। ব্যাক রোলার গুলিকে কিন্তু উপরে উঠিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য ওইটাই আলফা এবং বিটার মানকে সমান করে ফেলা।
ব্যাস আমার পক্ষ থেকে এই টপিকে এতটুকুই আলোচনা। হ্যাঁ, এবার প্রশ্ন করো। স্যার আমি মনে হয় গত ক্লাসটা একটু মানে মিস করছি স্যার। এখানে জি। টুইস্টটা স্যার কোথায় হবে স্যার রুবিং এর স্যার? টুইস্ট হচ্ছে এই যে এটাকে আমরা বলি ফ্লায়ার, ২ ঠ্যাংওয়ালা যে কম্পোনেন্ট, হ্যাঁ? জি স্যার। ফ্লায়ারে হচ্ছে টুইস্টটা। তো স্যার টুইস্টের ভেরিয়েশনটা মানে স্যার কি করে হচ্ছে? টুইস্ট তো স্যার নরমালি এই ফ্লায়ারে যাওয়ার পরে স্যার টুইস্টটা হচ্ছে। তো স্যার মানে স্যার লেন্থ তো সেমই পাবে। মানে তারপরে স্যার ববিনে মধ্যে ইনপুট হবে আর কি। লেংথ যে আসলে পুরোপুরি সেম পাচ্ছে আসলেই কি, যেমন ধরা যাক তোমার তোমার হাতে ১ হাত লম্বা একটা দড়ি এবং আরেকটা হচ্ছে ৫ হাত লম্বা একটা দড়ি। ১ হাত লম্বা দড়িকে তুমি একটা টুইস্ট দিলা। তার উপরে যে ইফেক্ট পড়বে, ৫ হাত লম্বা দড়িকে একটা টুইস্ট দিলে কি একই পরিমাণ ইফেক্ট পড়বে কি? একই পরিমাণ কিন্তু পড়বে না। বরঞ্চ হচ্ছে ভেরিয়েশন হবে। ৫ হাত লম্বা যেটা সে হচ্ছে টুইস্টটা কম নিবে। টুইস্টের মান তো টিপিআই, টুইস্ট পার ইঞ্চ। তো ৫ হাত। ৫ হাতের মধ্যে একটা টুইস্ট দিছো, তাহলে ১ ইঞ্চিতে কত? মান অনেক ছোট হয়ে যাবে। আর যদি ১ হাত ম্যাটেরিয়ালের মধ্যে একটা টুইস্ট দাও, তাহলে ১ ইঞ্চিতে টুইস্ট বেশি পাচ্ছ। লেংথ অনুযায়ী অবশ্যই টুইস্ট ভ্যারি করবে। এমনকি টুইস্টের সাথেই কাউন্টের সম্পর্ক। টুইস্ট কম বেশি করলে, টুইস্ট আমরা যত বেশি দেই, ম্যাটেরিয়ালের মধ্যে তো সেটা তত আরো ভারী হয়ে যায় ম্যাটেরিয়ালটা। টুইস্ট বেশি দেওয়ার ফলে যখন ম্যাটেরিয়ালের লেংথ কন্ট্রাকশন হয়, তখন অল্প পরিমাণ মানে সেইম অ্যামাউন্টের লেংথেই প্রচুর পরিমাণ ফাইবার চলে আসে। এটা কথাটা মনে হয় তুমি বুঝতে পারতেছো না? যেমন ধরা যাক, কি দিয়ে বোঝাই? হ্যাঁ, স্যার আপনার এই কথা বুঝতে পারছি স্যার। মানে যে হ্যাঁ, কাউন্ট ভ্যারি করে স্যার টুইস্টের হ্যাঁ, উপরে হ্যাঁ, এই মনে করো। তারপর হচ্ছে লিনিয়ার হ্যাঁ, ডেনসিটিটা স্যার নরমালি না, না, এটা কাউন্ট কেন কাউন্ট। ভ্যারি করে? আমি সেটা বোঝার চেষ্টা, মনে করো একটা টুপি পাওয়া গেছে। ঠিক আছে? এখন এই টুপিটার আমি খুব টুইস্ট দিলাম। টুইস্ট দিলে লেংথ কি আগের মতো থাকে না কমে যায় বলো তো? স্যার কমে যায়। কমে যায়। আচ্ছা, কমে গেলে আগে ১ ইঞ্চির মধ্যে যতটুকু ম্যাটেরিয়াল ছিল, এখন আমি টুইস্ট দিলাম, লেংথ কমে গেল। এখন ১ ইঞ্চির মধ্যে কি ফাইবারের সংখ্যা আগের চেয়ে বাড়বে নাকি কমবে? বাড়বে স্যার। হ্যাঁ, অবশ্যই বাড়বে। কারণ টুইস্ট দেওয়ার ফলে লেংথ কন্ট্রাকশন হইছে। অর্থাৎ একই পরিমাণ জায়গায় অনেক পরিমাণ ফাইবার এখন একসাথে হয়ে গেছে। তো সুতরাং অবশ্যই কাউন্টের ভেরিয়েশন হবে। এই ভেরিয়েশন গুলা হচ্ছে হয় আরকি। তারপরে হচ্ছে যদি টুইস্টের কম বেশি হয়, তাহলে টুইস্ট আমি যত বেশি দিচ্ছি, ফাইবার গুলি কিন্তু তত বেশি হচ্ছে তোমার স্পাইরাল পজিশনে চলে যাচ্ছে। ম্যাটেরিয়ালের অক্ষের সাথে তত বেশি বাঁকা হয়ে যাচ্ছে, তত বেশি অ্যাঙ্গেল ফর্ম করতেছে। এগুলির ভেরিয়েশন হয়। তো ভেরিয়েশন হলে দেখা যায় যে ফ্রন্ট রো এবং ব্যাক রো রোভিং এর কোয়ালিটি সেম হয় না। আর কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, যদি আর প্রশ্ন না থাকে তাহলে আমি পরবর্তী টপিকের দিকে আগাচ্ছি। পরবর্তী টপিক যেটা, সেটাকে আমরা হচ্ছে একটা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে একটুখানি পড়ব। আচ্ছা, তো একটা ড্রাফটিং জোনে আসলে কি কি জিনিসপত্র থাকে? এর আগে যখন আমরা হচ্ছে অন্যান্য ক্লাসগুলিতে আমরা এটা নিয়ে কথা বলেছিলাম, তখন আমরা হচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম যে একটা ড্রাফটিং জোনের ক্ষেত্রে তোমার হচ্ছে বেসিক কন্ডিশন কয়টা? একটা ড্রাফটিং জোনের ক্ষেত্রে কিন্তু বেসিক কন্ডিশন হচ্ছে ২ টা। একটা হচ্ছে ড্রাফটিং জোনের সময় যদি আমরা কোনো একটা জায়গায় ড্রাফটিং জোন বানাতে চাই, তাহলে এই ড্রাফটিং জোনটাকে কিন্তু হচ্ছে মোর দ্যান 1 পেয়ার অফ রোলার এই ড্রাফটিং জোনে থাকতে হবে। এটা হচ্ছে একটা শর্ত। যে মোর দ্যান 1 পেয়ার অফ রোলার হচ্ছে আমার ড্রাফটিং জোনে থাকতে হবে। এটা ছিল ১ম একটা কন্ডিশন। তারপরে হচ্ছে ২য় কন্ডিশন হলো যে ফ্রন্ট রোলারের গতি
অবশ্যই তার পিছনের চাইতে বেশি হবে। অর্থাৎ ফ্রন্ট রোলারের গতি অবশ্যই তার পিছনের রোলারের চাইতে বেশি হবে। সাধারণত এটা আমাদের ড্রাফটিং জোনেই হয়ে থাকে যে আমরা ফ্রন্ট রোলারকে বেশি গতি দিয়ে রাখি। নয়তো ড্রাফট করা সম্ভব হয় না। তো এখন এই ২ টা কন্ডিশন তো আমরা আগে থেকেই জানতাম। তো এখন এই কন্ডিশনের সাথে আমরা ড্রাফটিং জোনের আরো কিছু কম্পোনেন্টের ব্যাপারে আমরা জানব। অনেক আগে থেকেই আমরা টপ রোলার এবং বটম রোলারের ব্যাপারে জানি। এমনকি ইয়ার্ন 1 এও আমরা যখন পড়েছি তখনও আমরা দেখেছি যে ড্র ফ্রেমে মেশিনের ড্রাফটিং জোন ছিল। তো সেই ড্রাফটিং জোনে টপ রোলার ছিল এবং বটম রোলার ছিল। এগুলি ছিল সেগুলি আমরা জানতাম। তো এখন আমরা আজকে যেটা জানবো সেটা টপ আর বটম রোলার ছাড়াও তার মধ্যে আরো কিছু কম্পোনেন্ট থাকতে পারে। আমরা এখানে যে ড্রাফটিং জোনটা একে দেখানো হয়েছে এখানে, এই ড্রাফটিং জোনে কিন্তু আ তোমার যদি আমরা ধরে নেই ম্যাটেরিয়াল বাম থেকে ডান দিকে যায়। না সরি ডান থেকে বাম দিকে যদি যায় তাহলে কিন্তু আমরা এখানে বলতে পারি যে সবার বাম দিকেরটা ফ্রন্ট রোলার। সবার পিছনেরটা ব্যাক রোলার। আর মাঝখানেরটা মিডল রোলার। তো এই অবস্থায় ব্যাক রোলারের পিছনে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এই যে এই কম্পোনেন্টটা বা এই কম্পোনেন্টটা, হ্যাঁ। এখানে যে কম্পোনেন্টটাকে দেখিয়েছি এটা একটা ফানেল শেপ কম্পোনেন্ট। ফানেলের মতো একটা চ্যাপ্টা ফানেলের মতো যেটাকে আমরা বলি কনডেন্সার। আমাদের ভিডিওতে এই কনডেন্সারটা কিন্তু দেখানো আছে। তো এই কনডেন্সারটা তোমাদেরকে দেখাই আমি এখন ছবিতে। এই যে এটা ভিডিও থেকেই স্ক্রিনশট নেওয়া। তো এই যে এখানে আমরা বেশ কিছু কম্পোনেন্ট যেটা দেখতে পাচ্ছি। আ এটা একটা কনডেন্সার, এই যে লাল রং। এটা একটা কনডেন্সার, লাল রং। এটাও কিন্তু আরেকটা কনডেন্সার, লাল রং। এই লাল রঙের যেই কম্পোনেন্ট গুলি দেখা যাচ্ছে এরা একেকটা কনডেন্সার। শুধু তাই না আমাদের এখানে তার মানে আমরা দেখতে পেলাম যে ড্রাফটিং জোনের আর নিশ্চয়ই আমরা ভিডিও দেখার সময় বলেছিলাম যে এটা কিন্তু আমাদের ড্রাফটিং জোনের টপ ভিউ। তো এই যে এখানে যে কনডেন্সার গুলি আমরা দেখতে পাচ্ছি, তো এই কনডেন্সারের গুলির পরবর্তীতে মিডল জোনে এসেও কিন্তু আমরা আরো কিছু কনডেন্সার দেখতে পাই। যেমন তোমরা হয়তো খেয়াল করবে এখানে এটা একটা সাদা রঙের একটা কনডেন্সার আছে। তারপরে এখানেও একটা কনডেন্সার আছে সাদা রঙের। আর এখানেও একটা আছে। আবছা, আবছা হয়তো দেখে বোঝা যাচ্ছে। আমি একটু এটার উপরেই কালি দিয়ে দেখিয়ে দিই। যেমন এখানে এইটা একটা কনডেন্সার। তারপরে মিডল জোনে এখানে এটা আরেকটা কনডেন্সার। এখানেও এটা আরেকটা কনডেন্সার। এগুলি একেকটা কনডেন্সার। এখন এই কনডেন্সার মানে কি? কনডেন্স মানে আমরা জানি যে একত্রিত করা, ঘনীভূত করা। তো এখানে আসলে আমি আগেই বলেছি যে এটা একটা চ্যাপ্টা ধরনের ফানেল শেপের ম্যাটেরিয়াল এবং আমরা স্লাইভারকে যখন ড্রাফটিং জোনে পৌঁছায় দেই তখন এই ফানেলের ভিতর দিয়ে অর্থাৎ এই কনডেন্সারের ভিতর দিয়ে আমরা স্লাইভারটাকে নিয়ে আসি। কেন নিয়ে আসি? আ দেখো ড্রাফটিং জোনে কিন্তু আমরা আগে থেকেই জানি যে রোলার এখানে ঘুরতে থাকে, ঘূর্ণায়মান অবস্থায় থাকে। সে কিন্তু স্থির থাকে না। তো যখন আমরা এই ঘূর্ণায়মান রোলারওয়ালা ড্রাফটিং জোনের মধ্যে আমরা আ তোমার বিশেষ করে স্টেপল লেংথ এর ফাইবার দিয়ে বানানো স্লাইভারকে যখন আমরা ফিট করছি, বিশেষ করে যেখানে ফাইবার গুলি শর্টার লেংথ এর ফাইবার, শর্ট লেংথ এর স্টেপল লেংথ এর ফাইবার। তখন এই ফাইবার গুলা যখন ড্রাফটিং জোনের মধ্যে প্রবেশ করে তখন তারা কিন্তু আ একটা মুভমেন্ট করার অর্থাৎ ফাইবার গুলি কিন্তু ড্রাফটিং জোনের ভিতরে প্রচুর একটা নড়াচড়া করার কিন্তু প্রবণতা এই ফাইবার গুলির থাকে। একটা নড়াচড়া করার প্রবণতা কিন্তু এই ফাইবার গুলির থাকে। তো এই ফাইবার গুলির মধ্যে এই যে নড়াচড়া করার প্রবণতা, তো এইটা কিন্তু আমরা চাই না। এটা কিন্তু একটা নেতিবাচক দিক। কেন চাই না? কারণ ড্রাফটিং জোনের ভিতরে যদি এই শর্টার লেংথ এর ফাইবার গুলি যদি তারা ক্রমাগত মুভমেন্ট করতে থাকে, তাহলে ম্যাটেরিয়াল এর মধ্যে ইভেননেস নষ্ট হয়ে যায়, ফাইবারের ওরিয়েন্টেশন নষ্ট হয়ে যায়। এমনকি এমনটাও হতে পারে যে কোনো একটা ফাইবার এই যে টপ রোলার আর বটম রোলারের জায়গা, টপ রোলার কিন্তু ছোট্ট। তো এই জায়গা ছেড়ে ফাইবারটা কিন্তু বেরও হয়ে আসতে পারে।
যদি তারা ডাইনে বাঁয়ে ক্রমাগত নড়াচড়া করতে থাকে, তাহলে কিন্তু ফাইবারগুলি ড্রাফটিং জোন থেকে বের হয়ে আসতে পারে। এখন ফাইবার যদি ড্রাফটিং জোন থেকে বের হয়ে আসে, তাহলে কি এটা আমাদের জন্য ভালো নাকি খারাপ? উত্তর হচ্ছে মোটেও ভালো না। কেন মোটেও ভালো না? কারণ হচ্ছে ফাইবার যদি ড্রাফটিং জোন থেকে বের হয়ে আসে, তাহলে তো এই ফাইবারটা হচ্ছে বাতাসে ভাসতে থাকবে। অন্য আরেকটা রোভিং এর গায়ে গিয়ে লেগে থাকবে, কিংবা অন্য আরেকটা ইয়ার্নের গায়ে লেগে থাকবে। নিদেন পক্ষে অযথা ডাস্টের পরিমাণ বৃদ্ধি করবে। সবকিছু মিলে আমরা মোটেও চাই না যে ড্রাফটিং জোনের ভিতরে ফাইবারগুলো হচ্ছে নড়াচড়া করুক। ফাইবারকে এই অযথা নড়াচড়া এড়ানোর জন্যই আমরা যেটা করি, ড্রাফটিং জোনে যখনই একটা স্লাইভারকে আনতে চাই, তখনই হচ্ছে আমরা এই হচ্ছে ফাইবারগুলিকে একটা নির্দিষ্ট দরজা দেখায় দিই যে, ভাই তোমরা ইচ্ছা মতো নড়াচড়া করতে পারবে না, এরকম চিকন একটা দরজার ভিতর দিয়ে তোমাদেরকে যেতে হবে। কনডেন্সার হচ্ছে সেই দরজা। এবং যেকোনো মেশিনেই যদি ড্রাফটিং জোন থাকে, যেকোনো ড্রাফটিং জোনেই এই কনডেন্সার কিন্তু ব্যবহার করা হয়। আকৃতিতে শুধু পার্থক্য। কিন্তু কনডেন্সার যেকোনো ড্রাফটিং জোনেই ব্যবহার করা হয়। আমাদের ড্র ফ্রেমেও কনডেন্সার আছে, আমাদের রোভিং ফ্রেমে কনডেন্সার আছে। তারপরে হচ্ছে আমাদের কম্বারের ড্রাফটিং জোনেও কনডেন্সার খুঁজে পাওয়া যাবে। আমাদের রিং ফ্রেমের ড্রাফটিং জোনেও কিন্তু কনডেন্সার খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ সোজা কথায় কনডেন্সার হচ্ছে একটা দরজা। যখন ড্রাফটিং জোনে ঢুকতে যায় স্লাইভার অথবা যেকোনো ফাইবারের তৈরি ম্যাটেরিয়াল, তখন যেন স্টেপল লেংথের ফাইবারের কারণে তার মুভমেন্ট অনেক বেড়ে না যায়, আমরা একটা সুনির্দিষ্ট দরজা তার জন্য তৈরি করে দিই যে তুমি এই জায়গা দিয়ে যাবে, এর চেয়ে বেশি নড়াচড়া তুমি করতে পারবে না। তো যখন যদি কন্ডেন্সার ব্যবহার করা হয়, তখন দেখা যায় যে ফাইবারের নড়াচড়ার পরিমাণটা অনেকখানি কমে আসে। এই হচ্ছে কন্ডেন্সার সংক্রান্ত আলোচনা। কারো কোনো প্রশ্ন থাকলে চট করে করে ফেলো, আমরা পরবর্তী টপিকে চলে যাই। যখন কন্ডেন্সার হচ্ছে, তাহলে কন্ডেন্সার আমরা জেনে ফেললাম। এইবার আরেকটা হচ্ছে খেয়াল করি। এই যে এটা ড্রাফটিং জোনের এই ছবিটা, এটাও ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া, আসলে আগেরটাই একটু ছোট করে এখানে রেখে দেওয়া হয়েছে। খেয়াল করে দেখো, এটা যেহেতু টপ ভিউ, টপ রোলার গুলিকে কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। যেমন ব্যাক পেয়ারের কথা যদি বলি, তাহলে এটা হচ্ছে ব্যাক পেয়ারের টপ রোলার, ঘিয়া কালার। কারণ হচ্ছে আমরা জানি টপ রোলার রাবার কোটেড থাকে, স্টিলের পোর্শনটা হচ্ছে ভিতরে আর রাবার কোটটা থাকে হচ্ছে উপরে। এই কারণে এটাকে ঘিয়া কালার দেখা যাচ্ছে। আর তার নিচে এটা হচ্ছে ব্যাক পেয়ারের বটম রোলার, স্টেইনলেস স্টিল, যেহেতু চকচক করছে, খুব বেশি চকচক করছে না, আবার বোঝা যাচ্ছে এটা যে স্টেইনলেস স্টিলের। আর একদম ফ্রন্টে চলে আসলে এটা হচ্ছে ফ্রন্ট টপ, ঘিয়া কালার। ঘিয়া কালার কেন, আগেই বলেছি এটা রাবার কোটেড, যেহেতু রাবার দিয়ে কোট করা থাকে রাবারের কালারটা। আর ফ্রন্ট বটম হচ্ছে এটা স্টেনলেস স্টিলের, চিকচিক করছে ফ্রন্ট বটম। কিন্তু খেয়াল করে দেখো তো, মিডল রোলার যেটা, সেটা টপ রোলারকে কিন্তু অন্য দুইটার মতো মনে হচ্ছে না। স্যার একটু ব্যাসার্ধ বেশি। হ্যাঁ, এটাকে কেমন যেন একটু ছড়ানো এবং চ্যাপ্টা মনে হচ্ছে। এটাকে কেমন যেন ছড়ানো এবং চ্যাপ্টা মনে হচ্ছে। তার মানে এই ফ্রন্ট আর ব্যাকে যে টপ রোলার, মিডলের টপ রোলারটাকে আসলে দেখে একটু অন্যরকম মনে হচ্ছে, যে বেশ ছড়ানো। কিন্তু সে এই ছড়ানোটা, এই যে এখান থেকে শুরু হয়ে এরকম এই বিশাল একটা ছড়ানো ভাব আছে তার মধ্যে। এটা কি জন্য, এটা আসলে কি বোঝানো হচ্ছে এখানে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডান দিকের ছবিটা আমাদেরকে এটা পরিষ্কার করে দেয়। এই যে আমরা এখানে যে ছড়ানো জিনিসটা দেখতে পাচ্ছি, এটা আসলে আমাদের একটা রোলার ঠিকই আছে, কিন্তু রোলারের উপরে একটা বেল্ট বসানো আছে। এই কারণে জিনিসটাকে দেখতে ছড়ানো মনে হচ্ছে। এই এই অর্থাৎ আমরা এখানে এই যে ছড়ানো যে জিনিসটা দেখতে পাচ্ছি, সেটা আর কিছুই না। সেটা হচ্ছে আমার রোলার ঠিকই আছে, কিন্তু রোলারের উপর একটা বেল্ট বসানো আছে। এই বেল্টের কারণে আমার হচ্ছে মিডলের টপ রোলারটাকে এরকম ছড়ানো বলে মনে হচ্ছে। এই যে বেল্ট জিনিসটা, বেল্টের মতো যেই হচ্ছে জিনিসটা বসানো আছে, এই বেল্টের মতো জিনিসটার কিন্তু একটা নাম আছে। এটাকে বলা হয় হচ্ছে অ্যাপ্রন। এবং এই অ্যাপ্রনটা আমাদের ড্রাফটিং জোনের খুব গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট, এই অ্যাপ্রন। তো
তার মানে ১ম এ নিশ্চয়ই এই অ্যাপ্রনের সাথে আমরা পরিচিত হয়ে বুঝতে পারলাম যে অ্যাপ্রন জিনিসটা আসলে কি? এটা আসলে একটা সিনথেটিক রাবারের বেল্ট যেটা রোলারের উপর পরিয়ে দেওয়া হয়। এবং আমরা নিশ্চয়ই খেয়াল করেছি সব রোলারের উপরে কিন্তু পরানো হয়নি। কেবলমাত্র মিডল রোলারের উপর এটাকে পরানো হয়েছে। তো এই রাবারের বেল্টটা অর্থাৎ যে অ্যাপ্রনটা, এই অ্যাপ্রন আসলে পরানোর উদ্দেশ্য কি? বা অ্যাপ্রন পরালে সুবিধা কি? সেটাই আমি এখন একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আমি একটা উপরে ড্রাফটিং জোন আঁকার চেষ্টা করছি। হ্যাঁ, খুব একটা ভালো হবে না। তো মোটামুটি বোঝা গেলেই হচ্ছে চলবে। এই মনে করো একটা ড্রাফটিং জোন এবং এই ড্রাফটিং জোনে হচ্ছে ফাইবার গুলি বাম থেকে ডান দিকে যাচ্ছে। ঠিক আছে? তো এই ড্রাফটিং জোনে আমরা যদি এখন তোমার হচ্ছে একটা ফাইবার আঁকি দেখো। এমন একটা ফাইবার আঁকলাম যে ফাইবারটা এই ব্যাকের টপ এবং বটম রোলারের মাঝখানে। যদিও এটা ঠিকমতো আঁকা সম্ভব ছিল না প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে। তো নিশ্চয়ই টপ আর বটম রোলারের মাঝখানে এত ফাঁকা থাকে না, আমরা এটা জানি। টপ আর বটম রোলার কিন্তু একদম মোটামুটি গায়ে, গায়ে লাগানো থাকে। তো বিষয় হলো যখন কোনো একটা ফাইবার টপ আর বটম রোলারের মাঝখানে ঠিক মাঝখানে থাকে, তখন কিন্তু এই ফাইবারটার গতিবিধি এই রোলার কর্তৃক নির্ধারিত। যেহেতু এই ফাইবারটা পুরাপুরিভাবে টপ এবং বটম রোলারের নিয়ন্ত্রণের মধ্যে। তাই এই ফাইবারটার গতিবিধি কিন্তু রোলারের উপরে নির্ভরশীল। সমস্যা হয় তখনই যখন এই ফাইবারটা ব্যাক পেয়ারের নিপ পয়েন্ট থেকে চলে আসবে। ধরা যাক ফাইবারটা যখন এখানে চলে আসবে, এই এখানে চলে আসবে। আমি যেটা আঁকলাম এখানে যখন চলে আসবে, এই ফাইবারটা কিন্তু হচ্ছে এখন আর ব্যাক রোলার গুলির হচ্ছে আওতাতেও নাই, আবার মিডল পেয়ারের আওতার মধ্যেও কিন্তু আসে নাই। যেই ফাইবার গুলি ২ টা রোলারের নিপ পয়েন্টের মাঝখানে আছে, এই ফাইবারটাকে আমরা বলি হচ্ছে ফ্লোটিং ফাইবার। অর্থাৎ এই অবস্থায় আমি এখানে যে এই ফাইবারটা আঁকলাম, ঠিক আছে? এই যে এই ফাইবারটা, এই ফাইবারটা কিন্তু এই ফাইবারটা হচ্ছে হচ্ছে একটা আ ফ্লোটিং ফাইবার। এই ফাইবারটা হচ্ছে একটা ফ্লোটিং ফাইবার। কেন ফ্লোটিং ফাইবার? কারণ সে ব্যাক রোলারের পেয়ারের মধ্যেও নাই, মিডল পেয়ারের মধ্যেও সে এখনো এসে পৌঁছায়নি। সে কিন্তু ফ্লোটিং। এই ফ্লোটিং ফাইবার গুলির মধ্যে ওই আমি যেটা বললাম যে ড্রাফটিং জোনের মধ্যে ফাইবারের একটা মুভমেন্ট করার প্রবণতা থাকে। এই ফ্লোটিং ফাইবার গুলির মধ্যে কিন্তু এই মুভমেন্ট করার প্রবণতাটা খুবই বেশি। ঠিক আছে? কেন খুবই বেশি? কারণ হচ্ছে এই ফ্লোটিং ফাইবার গুলি যখন এখানে মুভমেন্ট করে এই ফ্লোটিং ফাইবার গুলি হচ্ছে যখন এখানে হচ্ছে তারা মুভমেন্ট করবে, তখন হচ্ছে মুভমেন্ট করার প্রবণতা তাদের কিন্তু তৈরি হয়ে যায়। তো আরেকটা জিনিস এখানে আমি তোমাদেরকে এর সাথে যোগ করে দেই। সেটা হচ্ছে এই যে আমার 3/3 ড্রাফটিং জোন, রোলার যখন ৩ জোড়া, এখানে ড্রাফটিং জোন কিন্তু ২ টা। একটা হচ্ছে ফ্রন্ট জোন যেটা ফ্রন্ট এবং মিডল এর মাঝখানে, আরেকটা হচ্ছে ব্যাক জোন, মিডল এবং ব্যাক এর মাঝখানে। ফ্লোটিং ফাইবার যখন ব্যাক জোনে থাকে, যেহেতু ব্যাকের রোলারগুলির গতি কম থাকে, ফ্লোটিং ফাইবারের তখনও তার নড়াচড়াটা কিছুটা সীমার মধ্যে থাকে। কিন্তু যখন এই ফ্লোটিং ফাইবারটা মিডল রোলার ছেড়ে ফ্রন্ট রোলারের কাছে চলে আসে, অর্থাৎ ফ্লোটিং ফাইবারটা যখন তোমার এরকম হয়ে যায়, ব্যাক এবং ফ্রন্ট রোলারের মাঝখানে চলে আসে, তখন কিন্তু যেহেতু ফ্রন্ট রোলারের গতি বেশি, তখন কিন্তু এই ফ্লোটিং ফাইবারের গতিটাও অনেক বেড়ে যায়। এবং যখন এই ফ্লোটিং ফাইবারের গতিটা ফ্রন্ট জোনে এসে বেড়ে যাচ্ছে, তখন তাকে নিয়ন্ত্রণ করাটা আসলে খুবই জরুরি দরকার। এই কারণেই যেটা করা হয়, এই ফ্রন্ট জোনে অর্থাৎ মিডল রোলার এবং ফ্রন্ট রোলারের মাঝখানে এই রাবারের সিনথেটিক বেল্ট, যাকে আমরা অ্যাপ্রন নাম দিয়েছি, এই অ্যাপ্রন সেখানে বসানো হয়। আমি এখন তোমাদের সুবিধার্থে আমি একটু অ্যাপ্রন এঁকে দেখাচ্ছি। মনে করো এখন অ্যাপ্রন তার মানে হচ্ছে আমরা কিন্তু অ্যাপ্রন ব্যাক জোনে দেই নাই। অ্যাপ্রন দিচ্ছি ফ্রন্ট জোনে। কেন দিচ্ছি? কারণ ফ্রন্ট জোনে রোলারের গতি বেশি। সাধারণত নিয়ম হচ্ছে ড্রাফটিং জোনের যেইখানে আ মেইন ড্রাফট হবে, অর্থাৎ রোলারের গতি সবচেয়ে বেশি হবে, সেই মেইন ড্রাফট জোনেই হচ্ছে অ্যাপ্রন পরানো হয়। এটা একটা রাবারের বেল্ট মাত্র। যে আমি এখানে একটু দেখাচ্ছি যে কিরকম থাকে।
এবং টপ রোলার, বটম রোলার দুইটার মধ্যেই কিন্তু এই রাবারের বেল্টটা থাকবে, অর্থাৎ অ্যাপ্রন বসানো থাকবে। আমাদের ডান দিকে যে ছবিটা দেওয়া আছে ওই ছবিটা কিন্তু কেবলমাত্র টপ রোলারের জন্য। আমি বটম রোলারের জন্য একটা অ্যাপ্রন এঁকে দিলাম এবং বটম রোলারের অ্যাপ্রনটা একটু বেশি জায়গা নিয়ে থাকে। তো অ্যাপ্রন হচ্ছে এরকম। তো এখানে আমরা টপ রোলারের অ্যাপ্রনটাকে দেখতে পাচ্ছি। এই ডান দিকের এখানে এটা টপ রোলারের অ্যাপ্রন। টপ রোলারের জন্য যে অ্যাপ্রন সেটাকে আমরা বলি হচ্ছে টপ অ্যাপ্রন। আর বটম রোলারের জন্য যে অ্যাপ্রন সেটাকে আমরা বলি হচ্ছে বটম অ্যাপ্রন। ঠিক আছে? টপ রোলারের জন্য যে অ্যাপ্রন সেটাকে আমরা বলি হচ্ছে টপ অ্যাপ্রন। আর বটম রোলারের জন্য যে অ্যাপ্রন সেটাকে আমরা বলি হচ্ছে বটম অ্যাপ্রন। তো অ্যাপ্রন বসালে কি লাভ হলো? এখন কিন্তু আমার যে ফাইবারটা থাকবে, আচ্ছা আমি একটু সরি, আমার একটা ফোন আসছে, এটা জরুরি ফোন হতে পারে। আমি ১ মিনিটের মধ্যেই ব্যাক করছি। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, অর্থাৎ যখন আমরা অ্যাপ্রন পরিয়ে দিলাম, টপ অ্যাপ্রন আর বটম অ্যাপ্রন, এখন কিন্তু ফ্লোটিং ফাইবারটাকে যদি আমরা কল্পনা করি, এখন আমরা একটা ফ্লোটিং ফাইবার আঁকি এদের মাঝখানে। এই এই একটা ফ্লোটিং ফাইবার আঁকলাম। এখন কিন্তু বোঝা যাচ্ছে যে এই ফ্লোটিং ফাইবারটা উপরে টপ অ্যাপ্রন এবং নিচে বটম অ্যাপ্রনের মাঝখানে কিন্তু সে বন্দী হয়ে গেল। অনেকটা যেন এই টপ আর বটম রোলারের মাঝখানে থাকলে ফাইবারটা যেরকম বন্দী থাকতো, ঠিক সেই বন্দী দশাটাই কিন্তু আমরা অ্যাপ্রন ব্যবহারের মাধ্যমে ফিরিয়ে আনলাম। তার মানে অ্যাপ্রন ব্যবহারের মূল উদ্দেশ্য হচ্ছে এই ফ্লোটিং ফাইবারের গতিবিধিকে নিয়ন্ত্রণ করা। আশা করি বোঝাতে পেরেছি যে অ্যাপ্রন ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে এই যে ফ্লোটিং ফাইবার, এই ফ্লোটিং ফাইবারের গতিকে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে? তো এই জন্য আমরা হচ্ছে অ্যাপ্রন ব্যবহার করি। এখন এখানে কিন্তু একটা জিনিস জরুরি, যেমন আমরা ভিডিওতে কিন্তু দেখেছিলাম এটা, যে এই যখন হচ্ছে তোমার মেশিন চলে, তখন কিন্তু এই অ্যাপ্রন গুলো মুভ করে। দেখো অ্যাপ্রনের এই যে এখানে লিখার দেখা যাচ্ছে উপরে বেশ কিছু কোম্পানির নাম ধাম লেখা থাকে। দেখো অ্যাপ্রনটা কিন্তু মুভ করে। অ্যাপ্রন কিন্তু ঘুরতেছে। কারণ অ্যাপ্রন যদি না ঘুরে তাহলে তো হচ্ছে ফাইবার সামনের দিকে আগাবে না। হ্যাঁ, এই যে অ্যাপ্রন কিন্তু ঘুরলো। অ্যাপ্রন না ঘুরলে কিন্তু ফাইবার সামনের দিকে আগাবে না। তো এইজন্য যেটা করা দরকার সেটা হচ্ছে অ্যাপ্রনকে রোলারের সাথে বেশ একটা টেনশন দিয়ে রাখতে হবে। এই অ্যাপ্রনটাকে রোলারের সাথে একটা টেনশন দিয়ে রাখতে হবে। যদি টেনশন না দিয়ে রাখি তাহলে কিন্তু হচ্ছে, যদি এটা লুজলি হচ্ছে তোমার ফিট হয়, যদি টাইট ফিট না হয়, যদি লুজলি ফিটেড হয় তাহলে কিন্তু রোলার ঘুরবে কিন্তু অ্যাপ্রন ঘুরবে না। তো সোজা কথায় আমি যদি একটা হচ্ছে টাইট ফিট হচ্ছে অ্যাপ্রন চাই তাহলে আমাকে টেনশন দেওয়ার মতো কোনো একটা টেনশনিং ডিভাইস আমার ব্যবহার করা প্রয়োজন। তো টপ রোলার, টপ অ্যাপ্রনের জন্যও একটা টেনশনিং ডিভাইস লাগবে এবং বটম অ্যাপ্রনের জন্যও কিন্তু আরেকটা টেনশনিং ডিভাইস লাগবে। আমরা এই ডান দিকের ছবিটাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছি এই যে এখানে নীল রং দিয়ে একটা কিন্তু প্লাস্টিকের, এটা প্লাস্টিক দেখানো হয়েছে, এটা মেটালও হতে পারে, একটা ডিভাইস দেখা যাচ্ছে। এই ডিভাইসটাকে বলা হয় হচ্ছে ক্রেডল। এই ডিভাইসটা টপ রোলারের জন্য, টপ অ্যাপ্রনের জন্য, টপ অ্যাপ্রনকে টেনশনে রাখার জন্য হচ্ছে এই ডিভাইসটা। এটাকে আমরা বলি হচ্ছে ক্রেডল। ক্রেডল কি? ক্রেডল হচ্ছে একটা টেনশনিং ডিভাইস। কাকে টেনশন অ্যাপ্লাই করে? টপ অ্যাপ্রনকে টেনশন অ্যাপ্লাই করে। এই ক্রেডলটা, এই যে নীল রঙের যে ডিভাইস একদম ডান দিকের এই মাথা থেকে শুরু করে যে রোলারের সামনে একটু নীল নীল কি আভা দেখা যাচ্ছে, এখান থেকে শুরু করে এই পুরাটা হচ্ছে ক্রেডল। এই ক্রেডলটা হচ্ছে টপ অ্যাপ্রনের জন্য একটা টেনশনিং ডিভাইস, এটাকে আমরা বলি ক্রেডল। তো বটম অ্যাপ্রনের জন্যও নিশ্চয়ই একটা আমার টেনশনিং ডিভাইস লাগবে। তো বটম অ্যাপ্রনের জন্য যেই টেনশনিং ডিভাইস ব্যবহার করা হয়, ঠিক আছে, এখানে আমাদের আলাদা ছবি নাই। তো এখানে যে নাম্বার 3 দিয়ে দেখো এটা দেখানো হচ্ছে, এটা আমরা পরে ল্যাব খুললে আমরা ইনশাল্লাহ ভার্সিটিতে দেখে নিব। এই যে এটা, এটাকে বলা হয় হচ্ছে নোজ বার। এই যে নাম্বার 3 দিয়ে লেখা আছে নোজ বার। অর্থাৎ
টপ অ্যাপ্রনকে টেনশন যে দেয় তার নাম হচ্ছে ক্রেডেল, আর বটম অ্যাপ্রনকে যে টেনশন দেয় সেটাকে বলা হয় হচ্ছে নোজ বার। নোজ বার টপ ভিউ থেকে আমাদের সব ছবিগুলা ভিডিওতে টপ ভিউ থেকে দেখানো হয়েছে, এই জন্য আসলে নোজ বারটাকে বোঝা যাচ্ছে না। আপাতত আমরা জেনে রাখি যে বটম অ্যাপ্রনকে নোজ বার টেনশন দিয়ে রাখে। নোজ বারটা দেখতে কিরকম আমরা ইনশাল্লাহ ল্যাবে দেখে নিব ভার্সিটিতে। তো কিন্তু ক্রেডেলটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে, ক্রেডেলটা না বোঝার কারণ নাই, ক্রেডেলটা তো বোঝা যাচ্ছে এখানে। ক্রেডেলের ছবিটা সুন্দর দেয়া আছে আমাদের এখানে। এটা হচ্ছে আমাদের ক্রেডেল। তাহলে ক্রেডেল গেল, নোজ বার গেল। আরেকটা কম্পোনেন্ট যেটা ড্রাফটিং জোনে যার সাথে আমরা পরিচিত হব, খেয়াল করে এই যে উপরের ছবিটাতে যদি খেয়াল করো, টপ অ্যাপ্রন আর বটম অ্যাপ্রনের মাঝখান দিয়ে কিন্তু ফাইবার যে যাওয়া আসা করবে তাদের মাঝখানে অবশ্যই একটা জায়গা দরকার। আমি কিন্তু একটু জায়গা দিয়ে তারপরেই এঁকেছি। যদি জায়গা না দিই তাহলে ফাইবার যাবে কোন দিক দিয়ে? তো অবশ্যই টপ অ্যাপ্রন আর বটম অ্যাপ্রনের মাঝখানে একটা জায়গা রেখে দেওয়া দরকার ছিল। তো টপ অ্যাপ্রন এবং বটম অ্যাপ্রনের মাঝখানে এই জায়গার জন্য এখানে হচ্ছে একটা হলুদ রঙের ডিভাইস তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, যেটাকে আমি অ্যারো দিয়ে দেখাই দিলাম। এই ডিভাইসটাকে বলা হয় হচ্ছে স্পেসার। যেহেতু সে একটা স্পেস তৈরি করে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে স্পেসার। কেন তার নাম স্পেসার? কারণ সে হচ্ছে টপ অ্যাপ্রন আর বটম অ্যাপ্রনের মাঝখানে ফাইবারের চলাচলের জন্য সে একটা স্পেস তৈরি করে দেয়। এই যে হলুদ রঙের যেই হচ্ছে ডিভাইসটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেই স্পেসার। তাহলে মোট কথা আমরা মোটামুটি ড্রাফটিং জোনের আজকে আরো কিছু কম্পোনেন্টের ব্যাপারে জানলাম। প্রথমে আমরা জেনেছি কন্ডেন্সারের ব্যাপারে, যে কন্ডেন্সারের কাজ হচ্ছে ফাইবারের মুভমেন্টকে কন্ট্রোল করা। তারপরে হচ্ছে অর্থাৎ ফাইবার যেন ছড়িয়ে ছিটিয়ে না যায়, ড্রাফটিং জোনে গেলে নির্দিষ্ট জায়গা অবলম্বন করে, সেটার জন্য কন্ডেন্সার। তারপর আমরা জেনেছি ফ্লোটিং ফাইবার কি, স্পেশালি ফ্লোটিং ফাইবারের গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য হচ্ছে অ্যাপ্রন, টপ রোলারের জন্য টপ অ্যাপ্রন এবং বটম রোলারের জন্য বটম অ্যাপ্রন। এবং অ্যাপ্রনকে যদি আমি চাই ঘুরাতে, অর্থাৎ রোলার ঘুরলে অ্যাপ্রনটাও ঘুরবে, তাহলে কিন্তু আমার লাগবে হচ্ছে একটা টেনশনিং ডিভাইস। টপ রোলারের জন্য টেনশনিং যে ডিভাইসটা তার নাম হচ্ছে ক্রেডেল, যেটা এখানে দেখা যাচ্ছে। আর বটম রোলারের জন্য যেই টেনশন ডিভাইস বটম অ্যাপ্রনের জন্য, সেটাকে আমরা বলি নোজ বার। নোজ বার এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু এখন দেখাই দিলে কিছুই বুঝবা না। নোজ বারটা আমরা হচ্ছে ভার্সিটি থেকে ইনশাআল্লাহ দেখে নিব। আপাতত শুধু মাথায় রেখে দাও যে নোজ বার বলতে একটা জিনিস আছে। আর আরেকটা যেটা সেটা আমরা দেখলাম যে টপ অ্যাপ্রন এবং বটম অ্যাপ্রনের মাঝখানে ফাইবারের চলাচলের জন্য একটা ন্যূনতম স্পেস দরকার, সেটাকে আমরা বলছি হচ্ছে স্পেসার। এই হচ্ছে ড্রাফটিং জোনের আরো কিছু বেসিক কম্পোনেন্ট। আমার বলা এই পর্যন্তই। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, প্রশ্ন না থাকলে হচ্ছে আইডি লিখে দাও। স্যার, ইরেগুলারিটি আর ইভেননেস তো একই না? ইরেগুলারিটি এবং আনইভেননেস একই। জি জি জি। ইরেগুলারিটি আসলে মানে অভাব, রেগুলারিটির অভাব। কার রেগুলারিটির অভাব? ইভেননেস এর রেগুলারিটির অভাব, বা মাস পার ইউনিট লেংথের রেগুলারিটির অভাব, যদি আমরা এভাবে প্রকাশ করি। বাকি তুমি এভাবেও কিন্তু বলতে পারো ইভেননেস যে শুধুমাত্র হচ্ছে মাস পার ইউনিট লেংথের ইভেননেস, তা কিন্তু না। তুমি এটাকে টুইস্টের ইভেননেস বলতে পারো, কিংবা হচ্ছে টেনশনের ইভেননেস বলতে পারো, কাউন্টের ইভেননেস বলতে পারো। আমরা মূলত হচ্ছে যখন আনইভেননেস বলে যাচ্ছি তখন মাস পার ইউনিট লেংথের অসমতাকেই বোঝাচ্ছি। তবে তুমি আনইভেননেস কে চাইলে অন্য টার্মের ক্ষেত্রেও বলতে পারো, তবে তখন মেনশন করতে হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কি? আর কোনো প্রশ্ন না থাকলে তোমরা হচ্ছে আমি চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি, তোমরা চ্যাট বক্সে আইডি লিখো। আইডি লিখে লিভ নিতে পারো। কোন সেকশন তোমরা আসছো? কোন সেকশন আসছো? সেকশন 3 স্যার। সেকশন 3।